আমি আজও বাতাসে লাশের গন্ধ পাই। এই কবিতাটি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে একেবারে মানুষের হৃদয়ের গভীরে পৌঁছে দিয়েছিল। চারিদিকে এত মানুষ, বন্ধু, সবকিছু থেকেও রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ক্রমশই তার ব্যক্তিগত জীবনে নিঃসঙ্গ হয়ে উঠছিল। দাম্পত্য জীবনের অবসানের পর তার জীবনে আরেকটি নতুন মেয়ের আবির্ভাব ঘটে, যার নাম শিমুল। বন্ধুদের আড্ডায় কত শতবার শিমুলের কথা বলেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এমনকি সাবেক স্ত্রীকেও শিমুলের কথা বলতে তিনি ভুল করেননি। সব হারিয়ে নিঃস্ব অসহায় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ শিমুলকে কেন্দ্র করেই তার ভবিষ্যৎ জীবনকে আবার সাজাতে শুরু করেছিলেন। সাবেক স্ত্রীর কাছে শিমুলের গল্প করাতে এটিও বোঝা যায় তাদের সম্পর্কটি শেষ হয়ে গেলেও সে সম্পর্ক কখনোই ঘৃণা এসে বাসা বাঁধেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, যাদের ভালোবাসার সময়ের পরিক্রমায় একদিন ভেঙে যায়, তারা কি সত্যিই একে অপরে ভুলে যেতে পারে, নাকি ভালোবাসা অন্য রূপে বেঁচে থাকে তাদের হৃদয়ের গভীরে? 1991 সালের ফেব্রুয়ারি মাসে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একবার এক কবিতা আবৃত্তির অনুষ্ঠানে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। সেখানে ব্রহ্মপুত্র নদের তীরে দাঁড়িয়ে তিনি একসময় নিশ্চুপ হয়ে যান। সাথে ছিলেন আনিসুল হক। পরে আনিসুল হক এক লেখায় উল্লেখ করেছিলেন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ নদীর তীরে দাঁড়িয়ে বলেছিলেন, সাবেক স্ত্রীর সাথে এই নদীর তীর ধরেই একসময় তারা হেঁটেছিলেন। তখন বিচ্ছেদের প্রায় 5 বছর চলছে। বিচ্ছেদের এই 5 বছরেও সাবেক স্ত্রীর স্মৃতি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ভুলতে পারেননি। এই জন্যই হয়তো বলা হয়ে থাকে, কখনো কখনো মানুষ সময়ের দুর্বিপাকে পড়ে সম্পর্ক হারিয়ে ফেলে, কিন্তু স্মৃতি হারাতে পারেন না। তখন জুন মাস। শাহবাগে নিয়মিত আড্ডা দেন আহমদ ছপা, নির্মলেন্দু গুণ প্রমুখদের সাথে। হঠাৎ করে তারা লক্ষ্য করলেন বেশ কয়েকদিন রুদ্র তাদের আড্ডাতে যোগ দিচ্ছেন না। তারপরে খবর পেলেন রুদ্র অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। ছুটে গেলেন আহমদ ছপা এবং তার সাথে যারা আড্ডা দিতেন তাদের অনেকেই। আহমদ ছপা রুদ্রের হাতটি টেনে নিয়ে বগলের নিচে রেখে শক্ত করে ধরে রাখলেন, চোখে মুখে শঙ্কা। সে যাত্রায় একটি খাম রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর হাতে রেখেই আহমদ ছপা তাকে সান্ত্বনা দিয়ে ফিরে আসেন। তার 2 দিন পর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সুস্থ হয়ে বাসায় ফেরেন। সবাই ভেবেছিলেন রুদ্র আবার কবিতার জগতে মেতে উঠবেন, কিন্তু তার ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। 1991 সালের 21শে জুন ভোরবেলা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ঘুম থেকে উঠে ব্রাশ করতে গেলেন ওয়াশরুমে। হঠাৎ করে বেসিনের উপরে মুখ থুবড়ে পড়ে গেলেন। তারপর তার নিথর দেহ আবিষ্কৃত হয় ওয়াশরুমের মধ্যে। ডাক্তাররা জানিয়েছিলেন 34 বছর বয়স্ক রুদ্র হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তারপর থেমে যায় 34 বছরের কবি জীবন। সারা বাংলাদেশে তত্তর করে সংবাদটি ছড়িয়ে পড়ল। পুরো সাহিত্যাঙ্গন শোকে স্তব্ধ হয়ে গেল। সবাই ভাবছিল যে মানুষটি গতকাল কবিতা আবৃত্তি করলেন, সে মানুষটি আজকে আর নেই। প্রাকযোগে নেওয়া হলো তুমুল জনপ্রিয় সাহিত্যিক রুদ্রর দেহবাশেষ তার প্রিয় মিঠেখালিতে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হন বাংলা কবিতার এক উজ্জ্বল নক্ষত্র। তার সাবেক স্ত্রী আক্ষেপ করে লিখেছিলেন, পুরো পৃথিবীকে তুমি হাতের মুঠোয় নিয়েছিলে, যখন যা মন চাইতো তাই করতে। তুমি ছিলে প্রচণ্ড প্রতিবাদী। কই, মিঠিখালিতে নেওয়ার সময় তোমাকে যে ট্রাকে তোলা হলো, তুমি তো প্রতিবাদ করনি। যে জীবন হাতের মুঠোয় নিয়ে ঘুরেছ দিনের পর দিন, কিভাবে এত নির্লিপ্ত থাকলে ট্রাকের মধ্যে? বিদায়ের পর তার সাবেক স্ত্রী একটি চিঠি লিখেছিলেন, যেখানে কোনো তর্ক বিতর্ক ছিল না কোনো অভিযোগ অনুযোগ, মাত্র একটি লাইন, প্রিয় রুদ্র, তুমি ভালো থেকো, আমি ভালো নেই। হয়তো এই 2টি লাইনের মধ্যেই ছিল হারিয়ে যাওয়া এক ভালোবাসার দীর্ঘ রুদ্র শ্বাস। আজ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ নেই, কিন্তু তার কবিতা আছে, প্রেম আছে, প্রতিবাদ আছে, আছে তার অসমাপ্ত অনেক স্বপ্ন। যখনই কেউ অন্যায়ের বিরুদ্ধে উচ্চারণ করে, আমি আজও বাতাসে লাশের গন্ধ পাই, অথবা কখনো ভগ্ন হৃদয় যখন গুনগুন করে গেয়ে ওঠে, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, তখন হয়তো রুদ্র আবার ফিরে আসেন। কারণ তিনি নিজেই লিখে গিয়েছিলেন, চলে যাওয়া মানেই প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। সম্ভবত এটাই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জীবনের সব থেকে বড় সত্য। মানুষটি চলে গেছেন, কিন্তু কবি কি আমাদের ছেড়ে চলে গেছেন? আপনি কি তাই মনে করেন? আমার মনে হয় না। কবি আজও আমাদের মাঝে রয়ে গেছেন,
তার কবিতা, তার প্রেম, তার প্রতিবাদ আজও আমাদের কানে কানে অনেক কথাই বলে যায়। আর কেমন লেগেছে আপনার অনুভূতি অবশ্যই কমেন্টে ব্যক্ত করবেন। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।